আসসালামু আলাইকুম। আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম গুরুত্বপূর্ণ কবিতাটির নাম বাবুরের মহত্ব। লিখেছেন কালিদাস রায়। এই কবিতাটি মূলত একটি ইতিহাস নির্ভর কবিতা। এই কবিতার মধ্য দিয়ে যেমন একটি ইতিহাস বর্ণনা করা হয়েছে, তেমনি ইতিহাসের ভিতরে একটি ঘটনাও বর্ণনা করা হয়েছে। এই দুটা বিষয়ের বর্ণনা দিয়েই এই কবিতাটি তুলে ধরা হয়েছে। তো এই কবিতাটি আলোচনা করতে গেলে সবার আগে কবিতার নামের দিকে একটু খেয়াল করি। এই কবিতার নাম বলা হয়েছে বাবুরের মহত্ব। এখানে বাবুর মূলত ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ, যাকে আমরা বাবুর বলে চিনি। এই বাবুর শব্দের অর্থ সিংহ। তিনি সিংহ নামে পরিচিত ছিলেন। আমরা এতটুকু জানতে পারি যে এই বাবুর মূলত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তো তারই মহত্ব একটি ঘটনা এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। তো এই কবিতাটি বুঝতে গেলে সবার আগে এই কবিতার যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটি ভালো ধারণা রাখতে হবে। সবার আগে বাবুর আমরা জানলাম, বাবুর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। আরো একটি চরিত্র আছে দৌলত খাঁ লোদী। এই দৌলত খাঁ লোদী তিনি মূলত পাঞ্জাব এবং লাহোর অঞ্চলের শাসক ছিলেন। আরো একটি চরিত্র আছে এখানে সুলতান ইব্রাহিম লোদী। তিনি মূলত ভারতের লোদী বংশের শেষ পাঠান সম্রাট ছিলেন। তিনি দিল্লির শাসক ছিলেন। সুলতান ইব্রাহিম লোদী, এই সুলতান ইব্রাহিম লোদী ছিলেন মূলত সুলতান ইব্রাহিম লোদী ইনি ভারতের লোদী বংশের শেষ সম্রাট ছিলেন। তিনি দিল্লির শাসক ছিলেন। তাহলে আমরা জানলাম দৌলত খাঁ লোদী ছিলেন পাঞ্জাবের শাসক, আর সুলতান ইব্রাহিম লোদী ছিলেন দিল্লির শাসক। এখানে আরো একটি চরিত্র আছে, চরিত্রটি হচ্ছে সংগ্রাম সিং, যিনি রাজপুত না, অর্থাৎ বর্তমানে যেটি রাজস্থান, এই রাজস্থানের একটা অঞ্চলের নাম মেবার অঞ্চল। এই মেবার অঞ্চলটি মূলত রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশের কে বোঝানো হয়। এই মেবার অঞ্চলের রাজা ছিলেন রাজা সংগ্রাম সিং। এখানে আরো একটি চরিত্র আমরা দেখতে পাই, সেটি হচ্ছে রণবীর চৌহান। এই রণবীর চৌহান ছিলেন মূলত একজন দেশপ্রেমিক যুবক। তিনি এই সংগ্রাম সিংহের অঞ্চল অর্থাৎ রাজপুত জাতির প্রাচীন শাখার নাম হচ্ছে এই চৌহান। এই চৌহান মূলত ছিলেন একজন দেশপ্রেমিক, একজন যুবক। তিনি সংগ্রাম সিংহের অঞ্চলে বসবাস করতেন। তো আমরা এই কবিতার ভিতরে যে চরিত্রগুলো পেলাম সে সম্পর্কে আমরা সামান্য ধারণা নিলাম। আশা করা যায় পরবর্তীতে আমাদের কবিতাটি বুঝতে বা ইতিহাস বুঝতে আমাদের সহজ হবে। এখন আমরা দেখব এই কবিতার ভিতরে আসলে যে ইতিহাসটি বর্ণনা করা হয়েছে সেই ইতিহাসের দিকটা আমরা এখন আলোচনা করব। শুরুতে আমরা আগেই জেনেছি দৌলত খাঁ লোদী। আমরা এখন এই কবিতাটির ইতিহাসের দিকটি আলোচনা করব সংক্ষেপে। দৌলত খাঁ লোদী ছিলেন পাঞ্জাবের শাসক, সুলতান ইব্রাহিম লোদী ছিলেন দিল্লির শাসক। দৌলত খাঁ লোদী এবং সুলতান ইব্রাহিম লোদীর মধ্যে একটি সম্পর্ক আছে। তো দৌলত খাঁ লোদী ছিলেন সুলতান ইব্রাহিম লোদীর সম্পর্কে চাচা হন। এই দৌলত খাঁ লোদী সবসময় চাচ্ছিলেন কিভাবে দিল্লির শাসন কার্য গ্রহণ করা যায়। এই ইব্রাহিম লোদী তার শাসন কার্য পরিচালনার সময় সে সময় বেশ কঠোর নীতি অবলম্বন করেন এবং তার অঞ্চলের অভিজাত মহল তার প্রতি বেশ ক্ষিপ্ত ছিল। যেহেতু ইব্রাহিম লোদীর প্রতি তার অঞ্চলের মানুষ ক্ষিপ্ত, এটি একটি সুযোগ দৌলত খাঁ লোদীর সুলতান ইব্রাহিম লোদীকে আক্রমণ করার। কিন্তু দৌলত খাঁ লোদী নিজেই সবসময় ভয়ে থাকতেন কখন সুলতান ইব্রাহিম লোদী তাকে আক্রমণ করে। এজন্যই তিনি দৌলত খাঁ লোদী সম্রাট বাবরকে সে সময় ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। আর এই বাবর তৎকালীন সময়ে ছিলেন কাবুলের অধিপতি। যখন বাবরকে এই ভারত আক্রমণের কথা বলে তখন বাবর রাজি হয়ে যান এবং সম্রাট বাবর তখন সুলতান ইব্রাহিম লোদীকে আক্রমণ করে। সম্রাট বাবর এবং সুলতান ইব্রাহিম লোদীর মধ্যে যখন যুদ্ধটি হয়, এই যুদ্ধটির নাম পানিপথের প্রথম যুদ্ধ। আমরা জানি পানিপথের এই প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালের 21শে এপ্রিল। তো এই পানিপথটি মূলত ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামক গ্রামের পাশে একটি উন্মুক্ত প্রান্তর। এই প্রান্তরে মূলত সুলতান ইব্রাহিম লোদীর প্রায় লক্ষাধিক সৈন্য এবং সম্রাট বাবরের মাত্র 15,000 সৈন্যর মধ্যে যুদ্ধ হয়। সম্রাট বাবর তার অসাধারণ বীরত্ব দেখান এই যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধে মূলত তিনি তুলগমা অর্থাৎ ঘেরাও পদ্ধতিতে তিনি এই যুদ্ধটি জয়লাভ করেন। তো এই যুদ্ধে যখন সম্রাট বাবর জয়লাভ করলেন, সুলতান ইব্রাহিম লোদী পরাজিত হলেন এবং সুলতান ইব্রাহিম লোদী মারা গেলেন যুদ্ধে। যেহেতু সুলতান ইব্রাহিম লোদী পরাজিত হলেন, সম্রাট বাবর তখন দিল্লির শাসন কার্য গ্রহণ করলেন।
দৌলত খাঁ লোদীকে শাসন কার্য দিলেন না। তো এ খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ল, ঠিক সময় অর্থাৎ সেই সময় সংগ্রাম সিংহ নামে আরো একজন শাসক ছিলেন। আমরা জেনেছি তিনি রাজস্থানের মেবাড় রাজ্যের তিনি শাসক ছিলেন। এই সংগ্রাম সিংহ, যিনি রাণা সংগ্রাম সিংহ নামে পরিচিত ছিলেন, যাকে রাণা সাঙ্গা নামে বলা হতো, ইনি উত্তর ভারতের অধিপতি ছিলেন, অর্থাৎ মেবাড় রাজ্যের তিনি অধিপতি ছিলেন। এই সংগ্রাম সিংহের ভাবনা ছিল অন্য শাসকের মতো সম্রাট বাবর এই ভারত আক্রমণ করার পর যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো লুট করে তিনি তার অঞ্চলে আবার ফিরে যাবেন। কিন্তু যখন সম্রাট বাবর দিল্লির সিংহাসনে বসলেন, তখন সংগ্রাম সিং ভাবলেন যে এখন তো আর সম্রাট বাবরকে ছেড়ে দেয়া যায় না, তাকে অবশ্যই আক্রমণ করতে হবে। তখন সম্রাট বাবরের সাথে সংগ্রাম সিংয়ের একটি যুদ্ধ হয়। এই যুদ্ধটি নাম হচ্ছে খানুয়ার যুদ্ধ। এই খানুয়ার যুদ্ধ হয় মূলত খানুয়ার প্রান্তরে, যেটি আগ্রা অঞ্চলে কাছাকাছি অঞ্চলে অবস্থিত। এই খানুয়ার প্রান্তরে 1527 সালে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধেও সংগ্রাম সিংয়ের প্রায় 80,000 সৈন্য ছিল, যেখানে বাবরের সৈন্য সংখ্যা মাত্র 20 থেকে 25,000। কিন্তু বাবরের সেই যুদ্ধ কৌশল আগের মতোই, তিনি তুলগমা অর্থাৎ ঘেরাও যুদ্ধ কৌশল অবলম্বন করে মাত্র 20 থেকে 25,000 সৈন্য নিয়ে তিনি এই যুদ্ধেও জয়লাভ করলেন। তো সংগ্রাম সিংহ পরাজিত হলেন। পরবর্তীতে তিনি আহত অবস্থায় ফিরে যান, পরবর্তীতে তিনি নিহত হন। তো এই সংগ্রাম সিংহের কাছে সংগ্রাম সিংহ যেহেতু সম্রাট বাবরের কাছে পরাজিত হলেন, তখন সম্রাট বাবর এই সংগ্রাম সিংহের মেবাড় রাজ্য অর্থাৎ রাজস্থান অঞ্চলেও তিনি শাসন কার্য গ্রহণ করলেন। এরই মধ্য দিয়ে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের একটি শক্ত ভিত্তি গড়ে তুললেন। এই ঘটনা যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন এই সংগ্রাম সিংহের অঞ্চলে বসবাস করতেন একজন দেশপ্রেমিক যুবক, যার নাম রণবীর চৌহান। এই রণবীর চৌহান তখন চাচ্ছিলেন যে কোনোভাবেই হোক সম্রাট বাবরকে হত্যা করা এবং সংগ্রাম সিংহের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করা। আর সে কারণেই রণবীর চৌহান রাজপথে বের হন সম্রাট বাবরকে হত্যা করার জন্য। রণবীর চৌহানের এই সম্রাট বাবরের প্রতি আক্রমণের জন্য রণবীর চৌহান যে বাহিরে বের হলেন, এই অংশটি থেকেই মূলত ইতিহাসের অংশ